আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতা আসলে কোনো একক ব্যক্তির অর্জন নয়। এই স্বাধীনতার জন্য আসলে ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। সেটা আসলে নিয়ে তর্ক হতেই পারে। ৩০ লক্ষর জায়গায় অনেকে ৩ লক্ষ বলতে পারে। তো যেটাই হোক না কেন, মানুষ তো প্রাণ দিয়েছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের তো এই ৩০ লক্ষ মানুষ তো রাজনৈতিক দল গঠন করেনি। রাজনৈতিক দল গঠন করেছে এদের মধ্যে থেকে গুটি কয়েক কিছু মানুষজন। তো যখন আসলে আমাদের এই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলো, তখন তারা ওই ৩০ লক্ষ বা ৩ লক্ষ যাই বলেন না কেন, ওইসব মানুষের নাম ভুলে গিয়ে শুধুমাত্র যারা ক্ষমতায় থাকলো তাদেরকে জাহিরতা প্রকাশ করতে শুরু করলো। বাংলাদেশ মানে হয়ে উঠলো শুধুমাত্র এক বঙ্গবন্ধুর নাম। এবং এর সবচেয়ে বড় যে ফলটা, সেটা এখন বাংলাদেশ আওয়ামী লীগ ভোগ করছে। বঙ্গবন্ধু জাতীয় নেতা হিসেবে তার অবদান স্বাধীনতার পূর্ব পর্যন্ত বা স্বাধীনতা পর্যন্ত এটা আসলে অনস্বীকার্য। ৭২ থেকে ৭৫ তার ইতিহাস কলঙ্কিত হতেই পারে বা এটা কলঙ্কিত, তাই ওই দিকে আমি যাচ্ছি না। আমি যদি ৭১ পর্যন্ত চিন্তা করি তাহলে মনে করব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আসলে জাতির জন্য একটা অবিসংবাদিত নেতা। আরো অনেক নেতা রয়েছেন। এই মুক্তিযুদ্ধে আমাদের যে বঙ্গবন্ধুর যেরকম অবদান ছিল তেমন অবদান ছিল অন্যান্য মানুষগুলোর। কিন্তু সবাই তো আসলে একটা রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দু বা লিডারশিপে থাকে না। তাই যখন যে আওয়ামী লীগ যেহেতু বঙ্গবন্ধুর হাত ধরে শুরু হয়েছে বা বঙ্গবন্ধু একটা বৃহৎ সময় ধরে এই আওয়ামী লীগের আসলে সভাপতি বা দেশের রাষ্ট্রপ্রধান ছিল। তাই সবসময় আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুকেই সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে এবং সেই যে ফোকাসিং করার জন্য সবচেয়ে বেশি ৫ আগস্টের পরে ধরা খেয়েছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নামে ৭২ থেকে ৭৫ এর যে কাহিনীগুলো, এই কাহিনীগুলো কিন্তু আমাদের লোকচক্ষুর আড়ালে ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার তাদের ক্ষমতায় আসার পরে এত বেশি মুজিববাদের প্রচার করেছেন, যে এই মুজিববাদের কারণেই আজ কিন্তু যে দেশে বঙ্গবন্ধু নামে একটা গালির পর্যায়ে চলে যাচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে আগে যেখানে আওয়ামী লীগ গর্ব করত, তারা জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে ঘোষণা করে দিয়েছিল, সেই বঙ্গবন্ধু এখন রাস্তাঘাটের গালি খাওয়া একটা সাধারণ মানুষ হয়ে গিয়েছে। কিন্তু ৭১ পর্যন্ত, ৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর অবদানটা কিন্তু গালি খাওয়ার মতো নয়। এর পরবর্তী পর্যায়ে এসে তার স্বৈরশাসকতা বা তার দেশের যে সম্পদ লুটপাট বা অন্যান্য ঘটনার কারণে, তার ছেলেদের কেলেঙ্কারির কারণে বঙ্গবন্ধুর নাম ধীরে ধীরে খারাপ হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর আসলে নাম সবচেয়ে বেশি দিকেও খারাপ করে থাকে, সেটা করেছে শেখ হাসিনা। ৫ই আগস্টে শেখ হাসিনা দেশ থেকে পলাই গেছে। দেশ থেকে পলাই গেছে বলতে কি, দেশে তার যে একটা অবস্থা ছিল, সে না পলাই গেলে আসলে সে শেষ হয়ে যেত। তাকে মেরে ফেলা হতো। এখানে মেরে ফেলাটাকে জাস্টিফিকেশন বলি বা নাই বলি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার কথা ৫ই আগস্টে শেখ হাসিনা চলে গেল। চলে যাওয়ার পরে এর পরবর্তী সময়ে আওয়ামী লীগের মধ্যে যে অন্যান্য যে রাজনৈতিক যে ব্যক্তিগুলো ছিল, যাদের নির্দেশেই যে এই জুলাই বিপ্লবের সময় খুনগুলো হয়েছিল, হত্যা হয়েছিল, সেই মানুষগুলো কিন্তু সেভ এক্সিট দেওয়া হয়েছে। এই সেভ এক্সিট আসলে কারা দিল? সেভ এক্সিট দিতে পারে সেনাবাহিনী, সেভ এক্সিট দিতে পারে আমাদের এই সরকার। তো এই যে সেভ এক্সিট দেওয়া হলো, এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের যে তাদের আসলে নেতাকর্মী বা তাদের সমর্থকদের কিন্তু আসলে একটা সময় ছিল ঘাপটি মেরে মানে লুকিয়ে থাকার একটা প্রবণতা ছিল। দীর্ঘ সময় ধরে তারা ফেসবুক বা বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটিস থেকে দেখা যাচ্ছে না। রিসেন্টলি তারা আসলে অনলাইন অ্যাক্টিভিটিস তারা শুরু করেছে এবং শেখ হাসিনা যে কয়েকদিন আগে এতিমের একটা পেজে এসে আসলে লাইভে কথা বলেছেন। আজকে উনি তার যে আওয়ামী লীগের পেজে এসে কথা বলেছেন। আসলে আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে আসলে অবাক লাগে যে শেখ হাসিনা এত প্রভাবশালী একজন নেত্রী এখন ফেসবুক লাইভে কথা বলে। ফেসবুক লাইভে তো আমার মতো যদু-কদু অঙ্কুর কথা বলে। এখানে শেখ হাসিনার সাথে আসলে আমার তুলনা করা জিনিসটা আসলে কেমন একটা একই পর্যায়ে হয়ে যাচ্ছে। তো এখন যে ধানমন্ডি ৩২ এর বাড়িটাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে রাজনীতির একটা প্রতিহিংসা হতে পারে বা মানুষের ক্ষোভের জায়গা থেকে হতে পারে, এটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই যে ৩২ নম্বর বাড়ি, এটা পুড়িয়ে দিয়ে কি আসলে আমরা কি অন্য পথে যাচ্ছি না? আমরা তো সেম জিনিসটাই করে যাচ্ছি। যে এটা আসলে কি, এটা একটা মব। আপনি একটা মূর্তিকে যদি মানে একটা কলা গাছকে বা একটা মূর্তিকে যদি ফাঁসি দেন, তাহলে তার কিছু যায় আসে? ৩২ নম্বর বাড়িতে আপনি পুড়িয়ে ফেলেন বা আগুন দিয়ে দেন বা যাই করেন না কেন, ৩২ একটা নরমাল বাড়ি। এই বাড়িতে আগুন দিয়ে তো আসলে খুব একটা কিছু হয় না। হ্যাঁ, এটা ব্যাপারটা যে এটা হতে পারে যে এটা আসলে একটা আওয়ামী লীগের যেহেতু একটা স্মৃতিস্তম্ভ বা বলা হয় যে আওয়ামী লীগের যে মুজিববাদের সূচনাটা এই বাড়ি থেকে হয়েছে, তাই এই বাড়িটাকে আসলে ভেঙে ফেলা হচ্ছে বা যাই হচ্ছে না কেন। কিন্তু আমার কথা যে এই বাড়িতে আগুন দিয়ে বা এই বাড়ি পুড়িয়ে না ফেলে এই বাড়িটাকে তো অন্য কোনো কাজে ইউজ করা যেত। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কারণ আমাদের ক্ষমতার পালা বদলে যদি কোনো সময় যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, যদি কোনো সময় আর কি, তাহলে দেখবেন এই ৩২ নাম্বারকে তারা আরো একটা হিরোইজম হিসেবে প্রকাশ করবে। এটাই আমাদের দেশের রাজনীতি। আমাদের দেশের রাজনীতিতে যে আমার কথা যে শেখ হাসিনার সময় যে খুনগুলো হয়েছে, এই খুনগুলোতে শেখ হাসিনা থেকে শুরু করে তার অন্যান্য যে রাজনৈতিক যে সহযোদ্ধারা ছিল, যারা এটার সাথে জড়িত হয়েছিল, তাদের বিচার করুন। তাদের বিচারটা বেশি ইম্পর্টেন্ট। মূর্তি, কলা গাছ
একটা বাড়িতে আগুন লাগিয়ে বা সেটার ক্ষতি করে দিলেই আসলে যে সবকিছু শেষ হয়ে যাবে ব্যাপারটা তা না। এটা বরং আসলে আওয়ামী লীগের সময়ে বা শেখ হাসিনার সময় যে পাপটা করা হয়েছে সেটাকে লঘুকরণ করা হচ্ছে। কারণ এটা নিয়ে দেখবেন কিন্তু আওয়ামী লীগ এখন ইন্টারন্যাশনাল মিডিয়ায় আরো বড় একটা ট্রাম্প কার্ড প্লে করবে। এই জিনিসটা এই ভিডিওটাকে নিয়েই করবে। তো আমাদের আসলে সবকিছু যে আবেগ দিয়ে করার থেকে আমাদের আসলে বিবেক দিয়েও চিন্তা করা উচিত। কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স বা জিও পলিটিক্সে আসলে আমাদের যে শক্ত অবস্থানটা তৈরি করতে হবে সেই শক্ত অবস্থানে আসলে প্রতিটা পদক্ষেপই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে যে আমাদের সমন্বয়কদের থেকে একটা রাজনৈতিক দল করার তারা একটা ঘোষণা দিয়ে তারা একটা লিফলেটের মতো দিচ্ছে যে রাজনৈতিক দল করলে আপনারা কি কি চান বা আমাদের রাজনৈতিক দলের প্রতি কি প্রত্যাশা এরকম তারা একটা গুগল ফর্ম তারা ছেড়েছে। সেই ফর্মটা সেটাকে আমি সাধুবাদ জানাই। কারণ আসলে এইরকম করেই তো রাজনৈতিক দল হয় মানে আসা উচিত। কিন্তু কোন রাজনৈতিক দল যদি আরেকটা রাজনৈতিক দলের উপরে যদি আসলে প্রতিহিংসা দিয়ে আসে, তাহলে কিন্তু ক্ষমতার যদি কোনো কারণে যদি পালাবদল হয়, তাহলে সেই প্রতিহিংসাটা কিন্তু আমরা দেখতে পাবো। যে জিনিসটা আসলে ধরেন একসময় যখন হচ্ছে খালেদা জিয়া যখন তার হচ্ছে সেনানিবাসের বাসায় ছিলেন, সেই বাসা থেকে কিন্তু শেখ হাসিনা তাকে বের করে দিয়েছিলেন। বলা যায় তাকে উচ্ছেদ করা হয়েছিল। অথচ আজ শেখ হাসিনা দেশ থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে। তো রাজনীতির খেলাটা আসলে খুবই কঠিন। আর ব্যাপার হচ্ছে কি যে পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি যেভাবে পাপ করেন না কেন এই পাপের শাস্তি আসলে আপনি পাবেন। কিছু পাপের শাস্তি হচ্ছে আমরা হয়তো দুনিয়ায় পাই, কিছু পাপের শাস্তি আসলে আমরা আখিরাতে পাই। কিন্তু আমরা যদি এই পাপের শাস্তিগুলাকে আসলে প্রপার যে শাস্তি দেশের আইনের অনুযায়ী যদি আমরা দিতে পারি সেটা সবচেয়ে বেটার হয়। আমাদের যদি বিপ্লবী সরকার গঠন করা যেত ৬ আগস্টে দিকে তাহলে সবচেয়ে বেটার হতো। এটা সবচেয়ে ভালো সলিউশন ছিল। সেটা আমরা পারি নাই। সেটা আমরা কেন পারি নাই সেটা সবাই জানে। এখানে আসলে বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয়নি। ৭২ এর সংবিধানকে যে ফেলে দেওয়ার কথা হয়েছিল সেটাও পারা যায়নি। কেন পারা যায়নি? আমাদের মধ্যেই তো আমাদের শত্রুরা লুকিয়ে রয়েছে। তো সবশেষে আসলে আমরা দেশটাকে কতটুকু ভালোবাসি? দেশটাকে আমাদের ভালোবাসতে হবে। দেশটাকে ভালোবাসতে হলে যতটুকু আমরা আসলে আবেগের বশবর্তী হয়ে কাজ করব, ততটুকু হচ্ছে বিবেককেও কাজে লাগাতে হবে। দেখেন শেখ হাসিনার সবচেয়ে বড় যে মানে তার যদি বলা হয় যে আওয়ামী লীগের বা সেখানে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সবচেয়ে বড় তার আসলে কি বলবো যে দুর্নাম ২ টাই কিন্তু ছাত্রলীগ। আমাদের ৭২ বা ৫২ বা হচ্ছে ৭১ এর সংগ্রামে ছাত্রলীগের অবদান ভালো ছিল। ৯০ সালের দিকে স্বৈরাচারের পতন যখন হয়েছিল এরশাদের সময়, তখনও ছাত্রলীগ, ছাত্রদল এরা কিন্তু ভালো একটা একটি পদক্ষেপ নিয়েছিল। এবং শেখ হাসিনার যে পতন ২০২৪ সালে, এই ২৪ সালে কিন্তু পতনটা না, পতনটা আসলে শুরু হয়েছে ২০১৮ সাল থেকে। যখন আসলে নিরাপদ সড়ক আইন থেকে শুরু করে ১ম বার যখন কোঠা আন্দোলন হলো, তখন থেকেই কিন্তু শেখ হাসিনার পতন বা গদিটা নড়া শুরু হয়ে গেছে। মানুষ কিন্তু তখন থেকে শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত হয়েছিল। কারণ এই ছাত্রলীগের অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত টর্চারের কারণেই কিন্তু মানুষের মন থেকে আওয়ামী লীগের নামটা মুছে গিয়েছে। মানে আওয়ামী লীগের যে এবারকার আন্দোলনে পুরো জাতি যে হচ্ছে যে আপনার আমাদের ছাত্র জনতাকে সমর্থন দিচ্ছে সেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে ছাত্রলীগকে ঘৃণা করে। শেখ হাসিনা তার আজকে একটা লাইভে এসে উনি বলেছেন যে ১৮ সালে যে আন্দোলন হয়েছিল ওখানে তিনি মেনে নিয়েছিলেন। দেখেন ১৮ সালে যে আন্দোলনটা হয়েছিল ওই আন্দোলনে যারা নিরাপদ সড়ক আন্দোলনের সাথে বা হচ্ছে কোঠা আন্দোলনের যে শিক্ষার্থীরা মাঠে ছিল এরা হলে ফিরে যাওয়ার পরে তাদের কিরকম পরিণতি হয়েছিল সবাই জানে। আমার নিজের ক্যাম্পাসেরই বেশ কয়েকজনকে হচ্ছে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হতে হয়েছিল। তারা ওই আন্দোলনে অ্যাক্টিভ ছিল। কারণ ওই সময় তারা আন্দোলন করার কারণে তারা যখন সরকার তো দাবিটা মেনে নিল যে কোঠা সংস্কার করে দিল বা নিরাপদ যে সড়ক আন্দোলন এটা মেনে নিল। কিন্তু এই যে সরকারের বিরুদ্ধে যে তারা গেল, এর ফলপ্রসূ কিন্তু ছাত্রলীগ কিন্তু পরবর্তীতে বর্বর হিসাবে হামলা করেছিল ওই সাধারণ শিক্ষার্থীদের প্রতি। যার কারণে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তাই আমরা যখন নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করার কথা চিন্তা করব, তখন আমাদের যে নতুন রাজনৈতিক দল বা এখন যে রাজনৈতিক দলগুলো আছে বা যে ছাত্র জনতা যে রাজনৈতিক দলটা হবে, তাদের প্রতিটা ক্ষেত্রেই মনে রাখতে হবে যে আমাদের এমন কোনো ধ্বংসাত্মকমূলক কাজে যাওয়া যাবে না, যে কাজটা করলে আমরা মানুষের মন থেকে মুছে যেতে পারি। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। আমার কথার সাথে সহমত হয়ে থাকলে আপনারা আমার ভিডিও শেয়ার করতে পারেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার কথার সাথে দ্বিমত হলে আমাকে জানাবেন আমার কোন জায়গায় উন্নতি করা উচিত বা আমার কোন কথাটা ভুল হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।